পয়েন্টে বললাম। এবার চলো স্ট্রেংথ অফ মেটেরিয়ালস। স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের প্রথমেই করাবো মেকানিক্যাল প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল। ঠিক আছে, এক এক করে কোশ্চেন ধরেই আলোচনা করি। থিওরি আগে পড়িয়েছি। দেখো, যারা আমার কাছে স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে তো তোমার এটা তোমাদের পড়িয়েছিলাম তোমার অ্যাস্ট্রেলিয়া পিএসসির আগে যে ব্যাচ, মানে অ্যাডভার্টাইজমেন্টের আগে যখন পড়াচ্ছিলাম, ঠিক আছে, তখন কি এই মেকানিক্যাল প্রপার্টি সম্পূর্ণটা হয়েছিল তোমাদের? তাহলে সেই ক্লাসের রেকর্ডিংটা আমি দিয়ে দেবো। ম্যাটেরিয়াল প্রপার্টি ওই ইলাস্টিসিটি, টাফনেস ওইগুলো তো হয়েছিল। হ্যাঁ, হয়েছিল না? আমি সেই রেকর্ডিংটা ক্লাসে দিয়ে দেবো, কিন্তু কিছু দরকার নেই। ইঞ্জিনিয়ারিং সার্ভিসে আমি দেখলাম যা কোশ্চেন এসেছে এই মেকানিক্যাল প্রপার্টি অফ মেটেরিয়াল থেকে, কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও না, তার বাইরে কোনো কোশ্চেন আসবে না। ঠিক আছে, দেখো আসি প্রশ্নগুলো একের পর এক। প্রথমে শুরু করব হচ্ছে উনিশশো সাল থেকেই শুরু করি। গেটের অনেকগুলো ভালো ভালো প্রশ্ন আছে। ঠিক আছে, গেটের অনেকগুলো ভালো ভালো প্রশ্ন আছে। গেটের বইটা আমি স্ক্যান করে বসিনি আর কি। যাই হোক, যে গেটের কোশ্চেনগুলো বাদ যাচ্ছে আমি পরের দিন না হয় ওটা করিয়ে দেবো, কোনো ব্যাপার না। ইঞ্জিনিয়ারিং সার্ভিস 1995। ঠিক আছে, প্রথম প্রশ্নটাই, হ্যাঁ এই প্রশ্ন, এই 4 নম্বর প্রশ্ন থেকে শুরু করি। আমি আমার সিকোয়েন্সে পড়াই, দেখবে দিনের শেষে সব কটা কোশ্চেন করানো হয়ে গেছে। ঠিক আছে, এই 4 নম্বর প্রশ্ন থেকে বলেছে দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ ফর অ্যান আইডিয়াল প্লাস্টিক মেটেরিয়াল। ঠিক আছে, আইডিয়াল প্লাস্টিক মেটেরিয়াল কাকে বলে? ঠিক আছে, ideal plastic material is defined as that type of material in which up to a certain stress limit there is no strain. ঠিক আছে, একটা পার্টিকুলার স্ট্রেস পর্যন্ত, ঠিক আছে, কোনো স্ট্রেইন তুমি পাবে না। এবার সেই পার্টিকুলার স্ট্রেস যে তুমি পৌঁছালে তারপর তুমি কনস্ট্যান্ট স্ট্রেইন পাবে। ঠিক আছে, এটা হচ্ছে আইডিয়াল প্লাস্টিক মেটেরিয়ালের তোমার ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা আইডিয়াল প্লাস্টিক মেটেরিয়ালের। এবার অনেক জায়গাতে এই এ ডায়াগ্রাম এটাকেও বলেছে, এটা হচ্ছে ইলাস্টোপ্লাস্টিক মেটেরিয়াল। ঠিক আছে, এই ডায়াগ্রামটা ইয়া আছে আজকে সোম, এই উত্তরটা দেখো তো, এই আইএস মাস্টার কি নিয়েছে, এ নিয়েছে না সি নিয়েছে? দেখছি, হ্যাঁ সি হবে উত্তর। ঠিক আছে, অনেক জায়গাতে ভুল রয়েছে, আমি গুপ্তার বইও দেখেছি। এরাই এ যেই ডায়াগ্রামটা রয়েছে সেই ডায়াগ্রামটাকে বলে। ঠিক আছে, এটা ইলাস্টোপ্লাস্টিকের ডায়াগ্রাম। এটা আনসারে সি বলেছে, সি রয়েছে তো? ঠিক আছে, হ্যাঁ, এটা ইলাস্টোপ্লাস্টিক মেটেরিয়াল। এটা ইলাস্টোপ্লাস্টিক মেটেরিয়াল। দেখো তাহলে আরেকবার বুঝি আমরা কি জিনিস। আইডিয়াল প্লাস্টিক যদি বলে, আইডিয়াল প্লাস্টিক হচ্ছে এমন একটা মেটেরিয়ালের প্রপার্টি। ঠিক আছে, মেটেরিয়ালের যেহেতু আমরা তোমার কংক্রিটিং করি, ঠিক আছে, সেখানে আমাদের একটা তোমার মেটাল প্রয়োজন হয়। আবার এবার সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে তো বিভিন্ন দিকে যেতে পারে। ঠিক আছে, মেটাল ইন্ডাস্ট্রিতেও কেউ কোনো চাকরি করতে পারে, সেই জন্য এই প্রপার্টি অফ মেটেরিয়ালের বেসিক জায়গাগুলো পড়ানো হয়। ঠিক আছে, তো এখানে কোশ্চেনটা বলেছে যে আইডিয়াল প্লাস্টিক মেটেরিয়াল কাকে বলে, তাহলে অ্যান্সার কোনটা হলো? অ্যান্সার হলো সি। একটা পার্টিকুলার এই স্ট্রেস পর্যন্ত তোমার স্ট্রেইন কিচ্ছু হবে না, এই স্ট্রেসে পৌঁছানোর পর কনস্ট্যান্ট স্ট্রেইন হবে। এই ধরনের মেটেরিয়ালকে বলা হয় তোমার আইডিয়ালি প্লাস্টিক মেটেরিয়াল। এই আইডিয়ালি কথাটা থাকবে, আইডিয়ালি প্লাস্টিক দুটো হয়, একটা আইডিয়ালি প্লাস্টিক আর একটা হয় ইলাস্টোপ্লাস্টিক। ঠিক আছে, অনেক বইয়ে আইডিয়াল প্লাস্টিকের জায়গায় এই ডায়াগ্রামটা দেওয়া রয়েছে, একদম সম্পূর্ণ ভুল ডায়াগ্রাম কিন্তু। ঠিক আছে, এটা হয় না, এটা ইলাস্টোপ্লাস্টিকের ডায়াগ্রাম। এটা গেল 1995 সাল। এবার 2002 সাল। আচ্ছা, রেজিয়েলেন্স কাকে বলে? ঠিক আছে, রেজিয়েলেন্স কাকে বলে? ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি। বলো, পড়িয়েছি তো এটা। ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি আপ টু ঠিক আছে,
দেখো একদম বইয়ে এই কথাটাই লেখা থাকে। আমি একটা গল্প বলি, ঠিক আছে? তোমার ট্রেন লাইনে, ঠিক আছে, যে পাথরগুলো হয় ওগুলো কি হয়, ব্যালাস্ট হয় তো এই পাথরগুলো, ঠিক আছে? ওই পাথরগুলো কিন্তু একদম এই রেজিয়ালেন্স প্রপার্টি সবচাইতে ওই পাথরগুলোতে বেশি থাকে, ঠিক আছে? কেন রেজিয়ালেন্স প্রপার্টি ওই পাথরগুলোতে বেশি থাকে? তোমরা বললে যে স্ট্রেইন ধরে রাখার ক্ষমতা আপ টু দ্য ইলাস্টিক লিমিট, এই তো তোমরা বললে প্রত্যেকে। একটা মেটেরিয়ালের ইলাস্টিক লিমিট পর্যন্ত স্ট্রেইন ধরে রাখা না, ভুল বললাম, এনার্জি যেটুকুন সে ধরে রাখতে পারে তাকে বলা হয় রেজিয়ালেন্স, ঠিক আছে? আচ্ছা, এখানে এই টার্মটা কেন এলো? তোমার একটা মেটেরিয়াল রয়েছে যে ইলাস্টিক লিমিট পর্যন্ত ম্যাক্সিমাম যতটা এনার্জি ধরে রাখতে পারবে, প্লাস্টিকে কেন গেল না, ঠিক আছে? ইলাস্টিক এই জন্য বলা হয়েছে ডেফিনেশনে যে ইলাস্টিক মানে কি, যেটুকুন তার মধ্যে ডিফরমেশন হবে সম্পূর্ণ ডিফরমেশন আবার সে তোমার করে তোমার রিকভারি করে ইনিশিয়াল পজিশনে চলে আসতে পারবে, এটাই তো ইলাস্টিক প্রপার্টি। তার মানে যদি ইলাস্টিক লিমিটের মধ্যে কোনো একটা মেটেরিয়াল এনার্জি স্টোর করে তাহলে সে সম্পূর্ণ এনার্জি কিন্তু পরিবেশে ফিরিয়ে দিতে পারবে। বোঝা গেল জিনিসটা? দেখো, এটা হচ্ছে রেজিলিয়েন্সের বেসিক প্রপার্টি। এমন কিছু মেটেরিয়াল রয়েছে যারা তোমার এনার্জি যেটা অ্যাবজর্ব করলো টোটাল এনার্জিটা কিন্তু তোমার পরিবেশের মধ্যে ফিরিয়ে দিতে পারছে। এটা কিন্তু যদি শুধুমাত্র ইলাস্টিক লিমিট পর্যন্ত এনার্জিটা স্টোর করে তবেই সম্ভব। প্লাস্টিক লিমিটে গেলে কিন্তু এনার্জিটা আর সম্পূর্ণ সে ফিরিয়ে দিতে পারছে না, ঠিক আছে? তখন ডেফিনেশন হয়ে যায় টাফনেস, ঠিক আছে? তাহলে রেজিলিয়েন্স হচ্ছে যতটা এনার্জি অ্যাবজর্ব করলো ততটা এনার্জি পরিবেশে ফিরিয়ে দেবে, এটা ইলাস্টিক লিমিট পর্যন্তই সম্ভব। এই প্রপার্টিটাকে বলা হয় রেজিলিয়েন্স। ক্লিয়ার হলো রেজিলিয়েন্স কাকে বলে? তাহলে দেখো কি বলেছে, ম্যাক্সিমাম স্ট্রেইন এনার্জি, ঠিক আছে? এটা রিকভারেবল স্ট্রেইন এনার্জি, টোটাল পোটেনশিয়াল এনার্জি হচ্ছে না, শিয়ার স্ট্রেইন এনার্জি হচ্ছে না, ঠিক আছে? যতটা রিকভারি করতে পারে তার ততটা স্ট্রেইন এনার্জি। বোঝা গেল রেজিলিয়েন্সের ডেফিনেশন? হ্যাঁ স্যার, ঠিক আছে। এর ওপরেই রেজিলিয়েন্সের ওপরেই একটা নিউমেরিক্যাল প্রবলেম, দাঁড়াও বের করি আমি, এগুলো খুঁজে খুঁজে রেখেছি তোমাদের। স্ট্রেংথ অফ দুটো ক্লাস লাগবে, ঠিক আছে? এর পরের উইকে আমি এই প্রপার্টি অফ মেটেরিয়াল তোমাদের শেষ করে দেবো। এরা কোশ্চেন এসেছে এর উপরে, নিউমেরিক্যাল একটা প্রশ্ন। এটা হয়েছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস 1995 সাল। দেখো কি বলেছে। তাহলে এটা হলো কিন্তু এটা, তার মানে যতটা এনার্জিও যতটা পরিবেশে ফিরিয়ে দিতে পারছে, ঠিক আছে? তাহলে হয়ে গেল বি অ্যান্সার। চলো এবার 1995 সাল। সালে কোন কোশ্চেনটা? দেয়নি নাকি প্রশ্ন এখানে এই বইটাতে? স্যার 11 নম্বরটা, 11 নম্বরে। হ্যাঁ 11 নম্বরটা, এই যে দেখো কি বলেছে। 11 নম্বর প্রশ্নটা কি বলেছে? এ 2 মিটার লং বার অফ ইউনিফর্ম ক্রস সেকশন 50 মিলিমিটার স্কয়ার, ঠিক আছে, এক্সটেন্ডেড 2 মিলিমিটার আন্ডার এ লিমিট অফ অ্যাক্সিয়াল স্ট্রেস 200 নিউটন পার মিলিমিটার স্কয়ার, হোয়াট ইজ দ্য মডুলাস অফ রেজিলিয়েন্স অফ দ্য বার? ঠিক আছে। আচ্ছা, এই ধরনের অঙ্ক করিয়েছি, মডুলাস অফ রেজিলিয়েন্সের আমি নিউমেরিক্যাল প্রবলেমও করিয়েছি। এটা তোমার কীরকম হয়, এর ডায়াগ্রামটা হয় ইলাস্টিক লিমিটের মধ্যে, আমি ইলাস্টিক অবধি আঁকলাম, যতটা এনার্জি ম্যাক্সিমাম ও স্টোর করতে পারবে, ঠিক আছে, সেই এনার্জিটার এরিয়ার ডায়াগ্রাম তোমাকে আঁকতে হবে। এটা হচ্ছে তোমার স্ট্রেস, এটা স্ট্রেইন, এটা স্ট্রেইন এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর তোমার স্ট্রেস, ঠিক আছে, অ্যাক্সিস বরাবর স্ট্রেস। এই
হ্যাচিং পোর্শনের এরিয়া তোমাকে বের করতে হবে। তাহলে এর ফর্মুলা কি হবে? তাহলে এর ফর্মুলা হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, স্ট্রেস ইন্টু স্ট্রেন, ঠিক আছে, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, তাহলে হাফ ইন্টু আচ্ছা স্ট্রেস ইন্টু ডেল এল বাই এল, ডেল এল বাই এল, তাহলে স্ট্রেস কত বলে দিয়েছে? হাফ ইন্টু ইনি স্ট্রেস 200, আর এটা কি বলেছে? ডেল এল 2, দাঁড়াও, ডেল এলটা কি বলেছে? 2 মিলিমিটার আর 2 মিটার লং বার, ঠিক আছে, মিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার। ক্যালকুলেশনটা করো তো, কত আসছে? 2 এ 2 এ কেটে গেল, 0.1 হচ্ছে, এই দুটো শূন্য গেল, দুটো শূন্য গেল, এই 2 এ 2 এ কেটে গেল 1/10, 0.10, ঠিক আছে, আছে 0.10 অ্যান্সারে, 0.10 অ্যান্সার, ঠিক আছে। এই গেল রেজিয়েলেন্স। তাহলে রেজিয়েলেন্স বুঝলে তো, যেটুকুন এনার্জি ও পরিবেশে আবার ফিরিয়ে দিতে পারবে। এটা হ্যাঁ, একটা উদাহরণ দিচ্ছিলাম, ওই ব্যালাস্ট বলে তো, তাই না? ট্রেনে যেটা ব্যালাস্টই তো বলে ওটাকে, না ব্যালাস্ট বলে না? হ্যাঁ, এবার ওই ব্যালাস্ট হচ্ছে এমন একটা পাথর, ঠিক আছে, তো কি হয় বলো তো, যখন ট্রেন যায় পাথরগুলো নিচে দেবে যায়, ঠিক আছে, যেই রেলগাড়ি চলে গেল ও আবার আগের জায়গায় ফিরে আসে। যখন রেলগাড়ি গেল ও একটা এনার্জি অ্যাবজর্ব করে ও কিন্তু বসে যায়, ঠিক আছে, কিন্তু পার্মানেন্টলি কিন্তু তা ওর ডিফরমেশন হয় না, কিন্তু ও আবার এনার্জিটাকে পরিবেশে ফিরিয়ে দিয়ে আগের জায়গায় ফিরে আসে। এই হচ্ছে এর বাস্তব একটা উদাহরণ, ঠিক আছে। এবার তোমাদের আরেকটা প্রশ্ন এসেছে যে টাফনেস কাকে বলে? টাফনেসের দাঁড়াও বের করি কত নম্বর প্রশ্ন, ঠিক আছে, চলো টাফনেস আমি পাবো, এগুলো ইয়ের প্রশ্ন। তাহলে রেজিয়েলেন্স হয়ে গেল, এই টাফনেস, হ্যাঁ টাফনেস কি জিনিস বলেই দিচ্ছে একবার। টাফনেসের ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রশ্ন এসেছে। টাফনেসও একটা তোমার মেটেরিয়ালের প্রপার্টি। এটা হচ্ছে যেই সময় ফেইলিয়ার হবে, ঠিক আছে, কোনো একটা মেটেরিয়াল আপ টু ফেইলিয়ার ও ইউনিট ভলিউমে যতটা এনার্জি অ্যাবজর্ব করতে পারে সেটাকে বলা হয় টাফনেস, ঠিক আছে। তাহলে রেজিয়েলেন্স আর টাফনেসের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে? রেজিয়েলেন্সও এনার্জি স্টোর, ঠিক আছে, টাফনেসও এনার্জি স্টোর। রেজিয়েলেন্স কতটা এনার্জি স্টোর? আপ টু ইলাস্টিক লিমিট, ও ইলাস্টিক লিমিট পর্যন্ত কতটা এনার্জি স্টোর করছে সেটা রেজিয়েলেন্স। আরও ম্যাক্সিমাম ফেইলিয়ার পয়েন্ট পর্যন্ত কতটা এনার্জি স্টোর করছে সেটা হচ্ছে টাফনেস। রেজিয়েলেন্সে তাহলে এই নিউমেরিক্যাল প্রবলেমটা দেখলে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন করে, যেহেতু হ্যাচিং পোর্শনটার এরিয়া আমরা বের করব সেটা বেরিয়ে গেল, ব্যাস, আর এখানে কিছু জানার নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে কতগুলো প্রশ্ন আমি তোমাদের বলি। গেট 2013 আমি দিয়ে দেবো কোশ্চেন পেপারটা, ঠিক আছে, গেটের আমি স্ক্যান করে দিয়ে দেবো। বলেছে ক্রিপ কেন আসে? দ্য ক্রিপ স্ট্রেন আর অ্যান্সার হচ্ছে ক্রিপ ডিউ টু ডেড লোড অনলি, ডেড লোডের জন্য ক্রিপ আসে, ঠিক আছে। এবার গেট 2012, গেট 2012তে এসেছিল পয়সনস রেশিও কাকে বলে? ঠিক আছে, কাকে বলে পয়সনস রেশিও? ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন। বলো আরেকবার বলো। ল্যাটারাল স্ট্রেন ডিভাইডেড বাই লংগিটিউডিনাল স্ট্রেন, ঠিক আছে। এটা গেটে এসেছিল ইঞ্জিনিয়ারিং সার্ভিসে, এর ওপর একটা নিউমেরিক্যাল প্রবলেম আসলো 1995 সালে। বাবা, 1995 সালেরই এতগুলো কোশ্চেন এসেছে। দাঁড়াও দেখাচ্ছি। এই প্রশ্নটাও আশা করি পারবে। এই প্রশ্নটা ওই পয়সনস রেশিও থেকে এই প্রশ্নটা, ঠিক আছে। এ বার অফ 30 মিলিমিটার ইজ সাবজেক্টেড টু এ টেনসাইল লোড such that the measured extension on gauge length বলেছে 200 মিলিমিটার is 0.09 mm and change in diameter is সোজা অঙ্ক এত। দ্য পয়সনস রেশিও কত? তাহলে পয়সনস রেশিও তো এটা এলো, পয়সনস রেশিও ডেফিনেশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসি, জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসি, এসএসসি এগুলোতে তো ভরে ভরে আসে। এটা গেটেও এসেছে এই প্রশ্নটা 2012তে। মড ল্যাটারাল স্ট্রেইন বাই লংগিটিউডিনাল স্ট্রেন, তোমার ইয়েটা নেওয়া হয় না, প্লাস বা মাইনাসটা নেওয়া হয় না। তাহলে এই কোশ্চেনটা কি হবে অ্যান্সার? বলো কি করব উত্তরটা? মিউ ইকুয়ালস টু কত? আচ্ছা, এখানে করলে বোঝো নাকি এমনি ফাঁকা কাগজে করব? এখানেই করে তাহলে বারবার উল্টাতে হয় না, ডেল এল বাই এল, ঠিক আছে। এবার ভ্যালুগুলো বলো তো কত?
ডেল ডি কত হচ্ছে? ডেল ডি হচ্ছে 0.045 0.045, এখানে লিখছি ডেল, এগুলো তো কোনো 0.45 আছে স্যার। 0.00 না, দুটো জিরো আছে, 0.0045। আর ডায়ামিটার কত বলেছে? ডায়ামিটার বলেছে তোমার 30। আর এই ডেল এলটা কত বলেছে? ডেল এলটা বলেছে তোমার 0.09। আর লেন্থটা কত বলেছে? লেন্থটা বলেছে 200। কত আসছে দাও তো নুসরি? ঠিক আছে, এই গেল রেজিলেন্স 0.33। হ্যাঁ না 0.33 মানে 1/3 না, 0.33 মানে 1/3, আমার যত মনে 1/3 হবে, 1/3 হবে आंसर। ঠিক আছে, এবার আসো তারপরে একটা প্রশ্ন, এটাও গেটের প্রশ্ন। ঠিক আছে, এটাও গেটের প্রশ্ন, গেট 2010, গেট 2010 এ এসেছে এটা। ইঞ্জিনিয়ারিং সার্ভিসে তো বহু প্রশ্ন আছে এর উপর। ঠিক আছে, আচ্ছা বলেছে, এটা গুপ্তার বইও রয়েছে। ঠিক আছে, দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট, ঠিক আছে, ফর অ্যান লিনিয়ার ইলাস্টিক আইসোট্রপিক অ্যান্ড হোমোজিনিয়াস মেটেরিয়াল ইজ। এটা হ্যাঁ 2 হবে। কেন হবে 2 বলো তো কারণটা? এটা ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2000-এও এসেছিল এই কোশ্চেন, এটা গেটেও এসেছে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেও এসেছে। ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2000-এ এটা এসেছে। এই যে 48 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, এ দেখো এই প্রশ্নটা, এটা এখানে এসেছে, প্লাস এটা এসেছে গেট 2010-এ, গেট 2010-এর প্রশ্নটা কি বলেছে? ফর এ লিনিয়ার ইলাস্টিক আইসোট্রপিক মেটেরিয়াল দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্টিস। বলো 2 কেন হবে? শুনি তোমার থেকে। ই আর মিউ এই দুটোই তো। ই আর মিউ ওটা কারণ না, বুঝছো তো? ঠিক আছে, অ্যাকচুয়ালি কি বলো তো, ইলাস্টিক কনস্ট্যান্ট আমাদের কটা আছে? ইলাস্টিক কনস্ট্যান্ট কটা আছে? পুরো ব্যাপারটা ভালো করে শোনো। একটা হচ্ছে ই, আমাদের ইলাস্টিক কনস্ট্যান্ট আছে, একটা হচ্ছে ই। ই কে কি বলা হয়? ই কে বলা হয় ইয়ংস মডিউলাস। ইয়ংস মডিউলাস, ঠিক আছে, ইয়ংস মডিউলাস বা ইয়ংস মডিউলাস অফ ইলাস্টিসিটি, লস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, এটা কিসের কিসের রেশিও? এটা হচ্ছে স্ট্রেস আর স্ট্রেইনের রেশিও। এটা হচ্ছে স্ট্রেস ভার্সেস স্ট্রেইনের এটা রেশিও। ঠিক আছে, এরপরে আছে সি অথবা এন অথবা জি। এক একটা উত্তরে দেখবে এক এক রকম ভাবে দেওয়া রয়েছে, কোথাও লেখা আছে সি, কোথাও লেখা আছে এন, কোথাও লেখা আছে জি। এটা হচ্ছে শেয়ার মডিউলাস, শেয়ার মডিউলাস বা মডিউলাস অফ রিজিডিটি, মডিউলাস অফ রিজিডিটি, রিজিডিটি। এটা কিসের কিসের রেশিও? এটা শেয়ার স্ট্রেস, শেয়ার স্ট্রেস ভার্সেস শেয়ার স্ট্রেইন। ঠিক আছে, শেয়ার স্ট্রেইন এর রেশিও। আরেকটা কি রয়েছে? আরেকটা রয়েছে হচ্ছে তোমার কে। কে কে বলা হয়, কি বলা হয় কে কে? বাল্ক মডিউলাস। বাল্ক মডিউলাস। বাল্ক মডিউলাসের ডেফিনিশনটা বলো তো? ভলিউমেট্রিক স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন। ভলিউমেট্রিক স্ট্রেস, প্রত্যেকটা প্রশ্ন আসে কিন্তু, হ্যাঁ এগুলোর ভলিউমেট্রিক স্ট্রেস ভার্সেস ভলিউমেট্রিক স্ট্রেইন। ঠিক আছে, আচ্ছা এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, দাঁড়াও তোমাদের বলি এটাকে। আচ্ছা এর ফর্মুলাটা কি? বাল্ক মডুলাসের এই কে এর ফর্মুলা কি বলো তো? কে এর ফর্মুলা কি? এর উপর একটা প্রশ্ন এসেছিল। দেখো কে এর ফর্মুলাটা মনে নেই? পি বাই হ্যাঁ হ্যাঁ স্যার, পি বাই ডেল ভি বাই ভি। পি বলো, আমি স্ট্রেস দিয়ে মনে রেখেছি। ঠিক আছে,
স্ট্রেস ডিভাইড বাই ডেল ভি বাই ভি, ঠিক আছে। এই এখান দিয়ে প্রশ্ন এসেছিল, এটা এটা 1995 সালে, ঠিক আছে। দেখো 1995 সালে, এটা তো প্রি স্ট্রেসের কোশ্চেন, বাঁচটা প্রি স্ট্রেসের, হাঁটাই এগুলো গল্প শেষ এগুলো, ঠিক আছে। দেখো এই প্রশ্ন, দেখো এই প্রশ্নটা কি বলেছে, বলেছে এ স্টিল কিউব অফ ভলিউম বলেছে 8000 সিসি ইজ সাবজেক্টেড টু অ্যান অল অ্যারাউন্ড স্ট্রেস 1330 কেজি পার স্কোয়ার ফুট সেন্টিমিটার। The bulk modulus of the material is 1.33 into 10 to the 6 kg square centimeter, ঠিক আছে। The volumetric changes, কিভাবে করবে প্রশ্নটা, তাহলে ভলিউমেট্রিক চেঞ্জ বের করেছে, তার মানে ডেল ভিটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। ডেল ভিটা বের করতে হবে, একটু ভ্যালুগুলো আমাকে বলবে তো, হ্যাঁ কত হয়, ঠিক আছে। আমি কোশ্চেনটা করে দিচ্ছি, কে ইকুয়ালস টু সিগমা ইন্টু ভি ডিভাইডেড বাই ডেল ভি, এখান থেকে বের করছি ডেল ভি ইকুয়ালস টু সিগমা ইন্টু ভি ডিভাইডেড বাই কে। স্ট্রেস কত বলেছে, 1330 বোধ হয়, সামনে নেই তোমার, 1330, ঠিক আছে। আর 8000 সিসি এটার বলেছে, আর বাল্ক মডুলাস বলেছে 1.33 এত, ঠিক আছে। তাহলে ভলিউম বলেছে 8000 সিসি, আর এটা বলেছে কত 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার 6। দেখো তো ক্যালকুলেশনটা সুরাজ কত আসছে, এই সিকোয়েন্সেই পড়বে, বুঝছো, পরপর না, যে কোশ্চেন ধরে ধরে কিন্তু আমি করে দিচ্ছি, যে থিওরির সাথে সাথে মিলিয়ে দিচ্ছি, এভাবে পড়বে, মনে বেশি দিন থাকবে। কত হচ্ছে দেখো, 8 আসছে, 8 সিসি, ঠিক আছে। 8 সিসি অ্যান্সার আছে না, এই 8 সিসি। এই গেল তোমার ভলিউমেট্রিক স্ট্রেসের, ঠিক আছে। এই গেল তোমার তিনটে, তাহলে একটা গেল তোমার ইয়ংস মডুলাস, ঠিক আছে। 2 নম্বর গেল হচ্ছে শিয়ার মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি। 3 নাম্বার গেল তোমার বাল্ক মডুলাস, ঠিক আছে। বাল্ক মডুলাসের তাহলে এই ফর্মুলাটা বাল্ক মডুলাসে তোমাকে মনে রাখতে হচ্ছে, বাল্ক মডুলাসের এই ফর্মুলা থেকে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে প্রশ্ন এসেছে। এবার দেখো এদের মধ্যে না রিলেশন রয়েছে, এই ই তোমার এই সিএনজি কে, আরেকটা রয়েছে পয়সনস রেশিও, এগুলো তিনটে তো চারটে টোটাল রয়েছে, এরা একই ঘরানার চারটে রয়েছে। একটা হচ্ছে পয়সনস রেশিও, আর লিখলাম না পুরো কথাটা মিউ। এদের মধ্যে রিলেশনটা কিন্তু একদম তটস্থ মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো আমারও একদম সে বহু বছর আগে, 10 বছর আগে আমি মুখস্থ করেছিলাম, ঠিক আছে, এখনো মনে আছে। E equals to 2C1 plus mu, ঠিক আছে। ফার্স্ট রিলেশন, 1 নম্বর কি, E equals to 2C1 plus mu, ঠিক আছে, এটা ফার্স্ট রিলেশন। 2 নম্বর কি, E equals to 2C plus 3, হ্যাঁ, তারপর হচ্ছে 3K 1 minus 2 mu। 3 নম্বর হচ্ছে mu equals to 3K minus 2G divided by 6K plus G, দাঁড়াও, 3K plus 2G 6K plus 2G। 4 নম্বর হচ্ছে E equals to 9 kg divided by, এটা জি তো ছোট নয় বড়, এটা 9 kg divided by 3K plus G। এই চারটে রিলেশন কিন্তু তোমাকে তটস্থ মনে রাখতে হবে, কোনো উপায় নেই। আমিও মনে রেখেছি, তোমার সামনে বসে বসে আমি লিখলাম, ঠিক আছে। E equals to 2C1 plus mu, E equals to 3K 1 minus 2 mu, E equals to 3K minus 2G divided by 3K, তো তাহলে হচ্ছে 6K, দেখো ডবল হয়ে যাচ্ছে, এই 3K এই যে 6K হয়ে যাচ্ছে, ঠিক আছে। 6K plus 2G E equals, তারপর হচ্ছে E equals to 9 kg divided by 3K plus G। কোনো উপায় নেই, কিন্তু মনে তোমাকে রাখতেই হবে। দেখাবো কতগুলো কোশ্চেন ইঞ্জিনিয়ারিং সার্ভিসে এই কয়টা রিলেশনশিপ থেকে এসেছে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে তুমি দেখো কোশ্চেনটাতে এবার আসি, কোশ্চেনটা কি হলো,
কোশ্চেনটাই আমার গুলিয়ে গেল। কোশ্চেনটা কত নম্বর কোশ্চেন ছিল? এটা ছিল হচ্ছে এটা 2020-তে এসেছিল, তাই তো? এই প্রশ্নটা বলেছে যে ফর এ লিনিয়ার ইলাস্টিক আইসোট্রপিক মেটেরিয়াল দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা এই চারটে রিলেশনের মধ্যে তোমার এই দুটো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে যে কোনো দুটো তোমাকে জানতে হবে, হয় তোমাকে মিউ জানতে হবে, সি জানতে হবে, তুমি ই এর মান পেয়ে গেলে। ঠিক আছে, তারপরটায় দেখো তোমাকে মিউ জানতে হবে, ই জানতে হবে, তুমি কে এর মান পেয়ে গেলে। এটাও হতে পারে তুমি মিউ জানলে, ই জানলে, ঠিক আছে, তুমি সি এর মান পেয়ে গেলে। তার মানে যে কোনো দুটো যদি তুমি জানো, তৃতীয়টা কিন্তু তুমি বের করতে পারছো। তারপরটায় দেখো এখানে তুমি কে জানলে, এই জি জানলে, ঠিক আছে, তাহলে তুমি মিউ পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে মিউ কিন্তু ডিপেন্ডেন্ট, মিউ এর ভ্যালু ডিপেন্ড করছে কার কার ওপর? এই কে এর ওপর আর জি এর ওপর। ঠিক আছে, তাহলে ডিপেন্ডেন্ট মিউ। ইন্ডিপেন্ডেন্ট কোনটা? ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এখানে কে আর জি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কটা? দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটাতে ই ডিপেন্ডেন্ট ধরে নিচ্ছি, তাহলে ইন্ডিপেন্ডেন্ট কোনটা? সি আর মিউ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কটা? দুটো ইন্ডিপেন্ডেন্ট। 2 নম্বর ইকুয়েশনে এই কে ধরো তুমি বের করবে, তাহলে কে ডিপেন্ডেন্ট, ই আর মিউ হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট। এখানে ইন্ডিপেন্ডেন্ট দুটো। এখানে ধরো তোমার, এখানে তুমি জি এর মান ধরো বের করবে, তাহলে এই ই আর কে এই দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে জি হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে দুটো। এবার কোশ্চেনটাতে আসো তো, একদম লেখা আছে এই দা ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট কটা হবে? তাহলে ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট দুটো হবে। বোঝা গেল? এই গেল এই প্রশ্নটা। আচ্ছা এই একটা প্রশ্ন এসেছে, ভালো প্রশ্ন এটা। হ্যাঁ, বলে যে পয়সনস রেশিওর ম্যাক্সিমাম লিমিট কত? পয়সনস রেশিও তো বললাম, এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত? হ্যাঁ 0.5। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস, এই পয়সনস রেশিও দিয়ে হয়েছিল 2007-এ। আমি সম্পূর্ণটা আজকে খুঁজে বের করতে পারিনি, খুব শরীর খারাপ ছিল আমার সারাদিন, তা নাহলে এটাকে বের করে ফেলতাম। এই কোশ্চেনটা দেয়নি এখানে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2007-এরই তো প্রশ্ন এটা। হ্যাঁ, দেয়নি। একাশি, 82 না, দেয়নি। আচ্ছা কোশ্চেনটা কি বলো তো? কোশ্চেনটা ভালো করে শোনো, যে বলেছে হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং মেটালস ইন দ্য ডিক্রিজিং অর্ডার অফ দেয়ার পয়সনস রেশিও। ঠিক আছে, আচ্ছা পয়সনস রেশিও সবচেয়ে বেশি কোন মেটেরিয়ালের দেয়? কোশ্চেনটা পয়সনস রেশিওর ম্যাক্সিমাম ভ্যালু দেয় 0.5, মিনিমাম ভ্যালু কত পয়সনস রেশিওর? -1। পয়সনস রেশিও থেকে 3টে কোশ্চেন আসে। একটা পয়সনস রেশিওর ডেফিনেশন, ল্যাটারাল স্ট্রেইন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেইন হলো একটা নিউমেরিক্যাল প্রশ্ন আসতে পারে, সেটা ডেফিনেশনটা তোমার ওই ইয়েটার উপরেই, ডেফিনেশনের উপরেই হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত আসে পয়সনস রেশিওর ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত। তৃতীয়ত আসে পয়সনস মেটেরিয়ালগুলোর নাম দিয়ে দেয়, এবার কার পয়সনস রেশিও বেশি এটা মনে রাখতে বলে। ঠিক আছে, দেখো মনে রাখো এইভাবে, প্রথম হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, তারপরে ব্রাস, তারপরে ব্রোঞ্জ, ঠিক আছে, এ বি বি, ঠিক আছে, তারপরে কাস্ট আয়রন, কপার, কংক্রিট, ঠিক আছে, স্টিল, স্টেনলেস স্টিল, রট আয়রন। একদম এই সিকোয়েন্সে তোমাকে জানতেই লাগবে। সবচেয়ে বেশি পয়সনস রেশিও হচ্ছে অ্যালুমিনিয়ামে, ঠিক আছে, 0.33। তারপরে 0.33 কি দাঁড়াও তো একটু দেখে নিই, বহুদিন আগে তো ডক্টর আর কে রাজপুতের বই আমি ফলো করি আর কি। হ্যাঁ, স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে হিবলারের বইটা তো পরবর্তী সময়ে তোমার আইআইটি দিয়ে গিয়ে আমি হিবলারের নাম শুনলাম, তার আগে নামই জানতাম না। ওই রামামুথাম আর এই বইটা কোনো একজন বলেছিল, কিনেছিলাম আর কি, ডক্টর আর কে রাজপুত। এই বইটা আমার বেস্ট মনে হয়েছে। হিবলারের বই ছবি ছাপা অনেক ভালো, ধরো আমার ভ্যালুটা আমি ভুলে গেলাম, কত ভ্যালু রয়েছে অ্যালুমিনিয়ামের।
0.334 0.33 তো অ্যালুমিনিয়াম, ঠিক শিওর তো? ঠিক আছে, দেখে নাও তো একবার। ঠিক আছে, পয়েন্ট আমার মনে হচ্ছে 0.33। দেখো এই সিকোয়েন্সটা তোমাকে মনে রাখতে হবে, অ্যালুমিনিয়াম ব্রাশ ব্রোঞ্জ, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ব্রাশ ব্রোঞ্জ, তারপর হচ্ছে স্টিল স্টেনলেস, অ্যালুমিনিয়াম ব্রাশ ব্রোঞ্জ, কাস্ট আয়রন কংক্রিট কপার, ঠিক আছে, তারপর হচ্ছে স্টিল স্টেনলেস স্টিল রট আয়রন। এই সিকোয়েন্সটা তোমাকে মনে রাখতেই হবে, কিছু করার নেই। পরপর পরপর মেটেরিয়াল, এটা এসেছিল 2007 সালে, ঠিক আছে। তারপরে চলো পয়সন্স রেশিও, 2010 সালেও এসেছিল। পয়সন্স রেশিও কাকে বলে? এগুলো তো কোনো প্রশ্ন না, দেখো এগুলো বলা মানে সময় নষ্ট করা। এই দেখো পয়সন্স রেশিও কাকে বলে? পয়সন্স রেশিও ইজ ডিফাইন্ড অ্যাজ লঙ্গিচুডিনাল স্ট্রেইন বাই লঙ্গিচুডিনাল স্ট্রেস বাই লঙ্গিচুডিনাল, এটা কি হবে? ল্যাটারাল, হ্যাঁ বি হবে স্যার, হ্যাঁ ডি হবে, ঠিক আছে। না 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 না, ল্যাটারাল না, হ্যাঁ স্যার ল্যাটারাল, হ্যাঁ ডি হবে, ডি হবে, ডি হবে, ল্যাটারাল স্ট্রেস বাই, হ্যাঁ স্যার বি বি, ডি কি করে হয় গো? স্ট্রেনই তো স্যার। হ্যাঁ এই তো ল্যাটারাল স্ট্রেইন বাই লঙ্গিচুডিনাল স্ট্রেন। আমি তুমি ডি বলছো, আমি বারবার স্ট্রেস আসছে, ও ডি কি করে বলছে সেটাই চিন্তা করছি। না না আমার শুনতে ভুল হয়েছিল, ঠিক আছে, এই গেল। তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে, অ্যালুমিনিয়াম ব্রাশ ব্রোঞ্জ, ঠিক আছে, কংক্রিট কংক্রিট কাস্ট আয়রন কংক্রিট কপার, ঠিক আছে, ভুল তো হতে পারে আমার, হ্যাঁ অনেক দিনের পুরনো জিনিস তো। কাস্ট আয়রন, তুমি এভাবে বলতে পারছো নাকি? দেখো কাস্ট আয়রন কংক্রিট কপার, তুমি কোনো একটা বই দেখে নিচ্ছ, কাস্ট আয়রন কংক্রিট কপার, স্টিল স্টেনলেস স্টিল স্টেনলেস স্টিল রট আয়রন, একদম এই সিকোয়েন্সে তোমাকে মনে রাখতেই হবে। আমি তো কোনো বই দেখে বলছি না, না আমার তো আমরা নোট করলাম, তাই নাকি? দাঁড়াও আমি একবার দেখে নিই বইয়ে, দাঁড়াও আমি একবার বের করে নিই, আমি ঠিক বলছি কি না। বহু বছর আগে তো এখানে এসে কোশ্চেনগুলো পেলাম প্রথম। এগুলো আগে তোমার ওই ঝরঝরা মুখস্থ করতাম ভ্যালুগুলো। বহু বছর আগে তোমার ওই পরীক্ষাগুলো দিচ্ছিলাম, তখন এসএসসির জন্য প্রিপারেশন নিয়েছিলাম 1-2 বছর। হ্যাঁ দেখো এই সিকোয়েন্স বলেছি তো, অ্যালুমিনিয়াম ব্রাশ ব্রোঞ্জ কাস্ট আয়রন কংক্রিট কপার স্টিল স্টেনলেস স্টিল রড আয়রন, তাই বলেছি তো প্রথমে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখে বললাম এবার, ঠিক আছে। চলো এরপরের কোশ্চেনটাতে আসো। এরপরের কোশ্চেনটা ইঞ্জিনিয়ারিং সার্ভিস 1998 সাল। সাল ও আরেকটা জায়গা বাদ চলে গেছে, হ্যাঁ এটা ঠিক আছে বলে দিচ্ছি, এই জায়গাটা এখানেই পেয়ে যাচ্ছি, এই প্রপার্টিটা বাদ চলে যাচ্ছে, এইটা 29 নম্বর প্রশ্নটা, ঠিক আছে। আচ্ছা দেখো আইসোট্রপিক মেটেরিয়াল কাকে বলে বলো তো? আইসোট্রপিক মেটেরিয়াল এই তিনটে ডাইরেকশনে যদি সেম ইলাস্টিক প্রপার্টি থাকে তাকে বলা হয় আইসোট্রপিক মেটেরিয়াল। ধরো এখানে রয়েছে স্ট্রেস, এখানে রয়েছে স্ট্রেস এক্স ডাইরেকশনে, তাহলে ওয়াই ডাইরেকশনেও তোমার স্ট্রেস থাকতে হবে, তোমার জেড ডাইরেকশনেও স্ট্রেস থাকতে হবে, ঠিক আছে। এরকম মেটেরিয়ালকে বলা হয় তোমার আইসোট্রপিক মেটেরিয়াল, ঠিক আছে। অর আইসোট্রপিক মেটেরিয়াল কাকে বলে বলো তো? এটা হচ্ছে তোমার ডিফারেন্ট থাকবে, ঠিক আছে। এই একটা ডাইরেকশনে ধরো স্ট্রেস রয়েছে, আরেকটা ডাইরেকশনে রয়েছে প্রেশার, ঠিক আছে, প্রেশার, আরেকটা ডাইরেকশনে রয়েছে টেম্পারেচার। এরকম যদি হয় আরেকটা ডাইরেকশন টেম্পারেচার, সেটা হচ্ছে অর আইসোট্রপিক মেটেরিয়াল। দেখো তাই লেখা রয়েছে ডিফারেন্ট প্রপার্টিস ইন 3 পারপেন্ডিকুলার ডাইরেকশন, 3টে পারপেন্ডিকুলার ডাইরেকশনে আলাদা আলাদা প্রপার্টি। আইসোট্রপিক মেটেরিয়াল কি? সেম ফিজিক্যাল প্রপার্টিস ইন অল ডাইরেকশন, ঠিক আছে। আচ্ছা স্ট্রেইন হার্ডেনিং মেটেরিয়াল কাকে বলে বলো তো? পড়েছিলাম তো ক্লাসে থিওরি পড়ানোর সময়, স্ট্রেইন হার্ডেনিং কাকে বলে পারবে? স্যার ইল্ড প্ল্যাটিউর পর যে আলটিমেট স্ট্রেস অবধি, অত কিছু না, শোনো ছোট করে বলো। দেখো স্ট্রেইন হার্ডেনিং, ঠিক আছে, ভাগ করো এটাকে, স্ট্রেইন যেমন সন্ধি বিচ্ছেদ করো, স্ট্রেইন হার্ডেনিং মানে কি? স্ট্রেন আর হার্ডেনিং এই দুটো মিলে তো স্ট্রেন হার্ডেনিং কথাটা। স্ট্রেইন একটা আলাদা ইঞ্জিনিয়ারিং প্রপার্টি, হার্ডেনিং একটা আলাদা ইঞ্জিনিয়ারিং প্রপার্টি, নিয়ে চিন্তা করো না। স্ট্রেইন তো একটা প্রপার্টি রয়েছে ইঞ্জিনিয়ারিং প্রপার্টি, হার্ডেনিংও একটা ইঞ্জিনিয়ারিং প্রপার্টি।
তাহলে এই দুটো প্রপার্টিকে একসাথে কেন লিখলো? ঠিক আছে, একসাথে লিখলো একটা মেটেরিয়ালে, ঠিক আছে, একটা লিমিটের পর তার যদি স্ট্রেইন হয় তাহলে মেটেরিয়ালের যেই তোমার অণু পরমাণুগুলো রয়েছে সেগুলোর সিকোয়েন্স এমনভাবে চেঞ্জ হয়ে যায় যে মেটেরিয়ালটা হার্ড হয়ে যায়। ঠিক আছে, এই প্রপার্টিটাকে বলা হয় স্ট্রেইন হার্ডেনিং প্রপার্টি। মনে থাকবে, কোনো প্রপার্টি, ঠিক আছে, একটা সার্টেন স্ট্রেইন তার মধ্যে হয়ে যাওয়ার পর মেটেরিয়ালটা হার্ড হয়ে গেল, কারণ তার তোমার কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হয়ে গেল বলে। ঠিক আছে, এই প্রপার্টিটাকে বলা হয় স্ট্রেইন হার্ডেনিং। এটা এসেছিল গেট 2021-এ এসেছিল, এই কোশ্চেনটা গেট 2021-এ এলো। ঠিক আছে, দেখো আমি অপশানটা পড়বো, অপশানটা কি লেখা আছে, স্টিফনেস, ঠিক আছে, আফটার ফেল সাম স্টেজেস, মানে পুরোটা কি লেখা আছে এখানে একবার দেখি, দাঁড়াও এমনি বইটাতে, স্টিফনেস আফটার, হ্যাঁ ঠিক আছে, স্টিফনেস আফটার ফেল সাম স্টেজেস, কোন একটা স্টেজ পার হয়ে যাওয়ার পর এর মধ্যে স্টিফনেস দেখা দিয়েছে, এই ধরনের প্রপার্টিকে বলা হয় স্ট্রেন হার্ডেনিং প্রপার্টি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা বলে কিছু নেই, এটা ফালতু পয়েন্ট লেখা আছে। ঠিক আছে, এই ভিস্কো ইলাস্টিক মেটেরিয়াল, এটা বাজে পয়েন্ট, এটা কিছু নেই। ঠিক আছে, এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ, এটা হবে এ, হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখো গেট 2021 সালে এই কোশ্চেনটা স্ট্রেইন হার্ডেনিং অফ এ স্ট্রাকচারাল স্টিল মিনস, ঠিক আছে, এটা কি লিখেছে, ওরা অপশন দিয়েছে, অপশন দেখবে, আমি তো দিয়ে দেবো স্ক্যান করে আজকে রাতের মধ্যেই, গেট 2021-এ দেখবে এরা লিখেছে বি অপশনটা দেখবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্সিং হায়ার স্ট্রেস, ঠিক আছে, এক্সপিরিয়েন্সিং হায়ার স্ট্রেস, বেশি স্ট্রেস, দাঁড়াও 1 মিনিট, এই তোমাদের পড়াচ্ছি আর আমার আরেকটা ল্যাপটপে একটা মডেল অ্যানালাইসিস চলছে। ঠিক আছে, শনিবার রোববারই চান্স পাই, এটাকে আর বন্ধ করি, একটু দাঁড়াও, সকাল 8টায় বসিয়েছি, এখন শেষ হলো, এটা বন্ধ করে না ফেটে যাবে ল্যাপটপটা। আচ্ছা দেখো কি বলেছে, এক্সপেরিয়েন্সিং হায়ার স্ট্রেস দেন ইল্ড স্ট্রেস। ঠিক আছে, এক্সপেরিয়েন্সিং হায়ার স্ট্রেস হলো, দেন ইল্ড স্ট্রেসের পর হায়ার স্ট্রেস হলো। ঠিক আছে, উইথ ইনক্রিজিং ডিফরমেশন, মানে ডিফরমেশন ইনক্রিজ হওয়ার পরে তোমার ইল্ড স্ট্রেস পার হওয়ার পরে এর মধ্যে হায়ার স্ট্রেস জেনারেট হয়। এবার টোটাল ওয়ার্ডটা একবার পড়ছি, টোটাল সেন্টেন্সটা, এক্সপেরিয়েন্সিং হায়ার স্ট্রেস দেন ইল্ড স্ট্রেস উইথ ইনক্রিজড ডিফরমেশন। বোঝা গেছে? দেখে নাও, কি হ্যাঁ না না, দেখো এগুলো না বোঝাতে পারলে তো আমার লজ্জা, এগুলো পাতি জিনিস, মেটেরিয়াল প্রপার্টি, এগুলো যদি না বোঝাতে পারি তোমাদের, বুঝতে পেরেছো? এবার চলো, এবার হচ্ছে এই জায়গাটা গেল, আর এদিক দিয়ে সব কটা জায়গা বলা হয়ে গেছে। ইলাস্টিক লিমিট কাকে বলে? কাকে বলে গো ইলাস্টিক লিমিট? এখনই তো পড়লাম, তোমার রেজিলেন্স পড়ানোর সময় তো পড়লাম, ওটাও তো ইলাস্টিক লিমিটই, ওই লিমিটের মধ্যে সম্পূর্ণ এনার্জিও রিমুভ করে দিচ্ছিল। ঠিক আছে, এটা 2003 সালে এসেছিল, ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2003। দেয়নি এরা, হ্যাঁ বইটাও ভালো, বহু কোশ্চেনও ছুটে যায় এদের, এই যে না দিয়েছে ইলাস্টিক, সি হবে, এটা সি হবে তো অ্যান্সার। হ্যাঁ, এই ইলাস্টিক লিমিট ইজ দ্য পয়েন্ট আপ টু হুইচ ইফ দ্য লোড ইজ রিমুভড অরিজিনাল ভলিউম অ্যান্ড শেপ রিগেইন। বোঝা গেল? ওটাও তো এনার্জিও তো, তাই না? এনার্জিও তো তোমার ভলিউম বাড়ে, এনার্জি নিলে তো ভলিউম বাড়ে, সম্পূর্ণটাকে ছেড়ে দিল, ওটাই তো রিজিলেন্স হয়ে গেল। এটা দিয়ে মনে রাখো না, রিজিলেন্সের ডেফিনেশনটা মনে তো রাখতে হবে, কোনো একটা গল্প বা কোনো একটা ভাবে তোমাকে, নাইলে এগুলো মনে থাকে না এগুলো। ঠিক আছে, এবার হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল সি অ্যান্সার। এবার আসো ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2012 সালে, এখান থেকে ডাকটিলিটি কাকে বলে? সলিউশন নেওয়ার ক্যাপাসিটি।
হ্যাঁ Maximum strain capacity. The material in which large deformation is possible before absolute failure, ঠিক আছে, by rupture is taken as is known as ductility. এই ভাষাটা লিখেছে, দাঁড়াও 2012 সাল, বের করি কোশ্চেনটা। এ মেটেরিয়াল আইডেন্টিক্যাল, এই কোশ্চেনটাও তোমার প্রপার্টি অফ মেটেরিয়ালেরই কোশ্চেন। বলো তো এটা কি হবে? ইফ এ মেটেরিয়াল হ্যাজ আইডেন্টিক্যাল ইলাস্টিক্যাল প্রপার্টি ইন অল ডাইরেকশন, এটাকে কি বলা হয়? আইসোট্রপিক। ঠিক আছে, দাঁড়াও ডাকটিলিটিটা বের করি। 2012 না দেয়নি, 2012তে এরা দেয়নি, 2011তে আছে। 2011তে আছে, হ্যাঁ 94। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুল নোট করেছি আর কি। হ্যাঁ, দ্য মেটেরিয়াল হুইচ ইজ লার্জ ডিফরমেশন ইজ পসিবল, লার্জ ডিফরমেশন ইজ পসিবল বিফোর অ্যাবসোলিউট ফেইলিয়ার বাই রাপচার, ঠিক আছে, টেক প্লেস ইজ নোন অ্যাজ ডাকটিলিটি। ঠিক আছে, আচ্ছা ডাকটিলিটির যখন বললাম, এর ওপর আরেকটা প্রশ্ন আছে। ঠিক আছে, এর ওপর আরেকটা প্রশ্ন আছে, এটা আমি এখানে নোট ডাউন করে রেখেছি, দাঁড়াও 26। এটা 2013তে এসেছে, 2011, 2013। আসো ভালো, এই জায়গাগুলো দেখতে হবে মেটেরিয়াল প্রপার্টির। এটা হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, ঠিক আছে, ইন এ ডাকটাইল মেটেরিয়াল, ইন এ ডাকটাইল মেটাল ইলাস্টিক ডিফরমেশন ইজ মোর প্রিডমিনেন্ট দেন প্লাস্টিক ওয়ান। এই কথাটার মানে কি? ইলাস্টিক ম্যাটেরিয়ালে ডাকটাইল, ইলাস্টিক মেটেরিয়াল আবার কি জিনিস? মেটেরিয়ালটা তো হয় ডাকটাইল মেটেরিয়াল। ঠিক আছে, দেখো দুটো তিনটে ডায়াগ্রাম এঁকে দিচ্ছি, একবারে ক্লিয়ার হয়ে যাবে। এই ডায়াগ্রামটা আঁকবো কারণ হচ্ছে এই জায়গা থেকে অনেকবার কোশ্চেন, বহু কোশ্চেন এসেছে, আরসিসি ডিজাইনেও এসেছে, ঠিক আছে, তোমার স্ট্রেংথ অফ মেটেরিয়ালসেও এসেছে। দেখো এটা কি হলো? লো কার্বন। এই জায়গাগুলো একদম মানে একদম এমনভাবে পড়ো যাতে কোনোদিন না ভুলো। এই জায়গাগুলো থেকে বহু কোশ্চেন হয়। লো কার্বন, মিডিয়াম কার্বন, এটা হচ্ছে হাই কার্বন, হাই কার্বন। ঠিক আছে, তাই লো কার্বনে কি? লো কার্বন এটা কি? এটা ধরো আরেকটু এটাকে বাড়িয়ে দিচ্ছি, এটাকে বাড়িয়ে দিচ্ছি, এটা ফেইলিয়ার। ঠিক আছে, এটা ফেইলিয়ার পয়েন্ট, এটার ফেইলিয়ার পয়েন্ট এটা, এটা, আর এটা হচ্ছে হাই কার্বনের ফেইলিয়ার পয়েন্ট। এখান থেকে কতভাবে কোশ্চেনটা আসে দেখো। তাহলে এই স্টেটমেন্টটা তো পেলে। তাহলে লো কার্বন, তাহলে লো কার্বনের ডাকটিলিটি সবচেয়ে বেশি। ডাকটিলিটি মানে কি? নেক ফরমেশন হয়ে 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 অনেকটা লম্বা হলো, তারপরেও ছিঁড়লো। এই তো মূল প্রপার্টি ডাকটিলিটি। ঠিক আছে, মূল ডেফিনেশন। তাহলে লো কার্বন যদি হয়, এটুকুন হচ্ছে তার ইলাস্টিক রেঞ্জ, এটুকুন তার ইলাস্টিক রেঞ্জ। ঠিক আছে, ইলাস্টিক লিমিট। আর এত বড় হচ্ছে তার প্লাস্টিক লিমিট, এত বড় তার প্লাস্টিক লিমিট। ঠিক আছে, এবার যদি মিডিয়াম কার্বন হয়, দেখো ইলাস্টিক লিমিটটা বাড়লো, কিন্তু মিডিয়াম কার্বনে ইলাস্টিক লিমিটটা বাড়লো, ইলাস্টিক লিমিট বাড়লো, হোয়ারএস প্লাস্টিক লিমিট কিন্তু কমলো। ঠিক আছে, প্লাস্টিক লিমিট কমলো। এবার তুমি যদি যাও হাই কার্বন, হাই কার্বনে দেখো ইলাস্টিক লিমিট আরও বাড়লো, হাই কার্বনে ইলাস্টিক লিমিট আরও বাড়লো, এত ইলাস্টিক লিমিট। এখানে এইচসি লিখে দিই হাই কার্বন। ঠিক আছে, এটা এমসি লিখে দিই মিডিয়াম কার্বন, এটা লো কার্বন। তাহলে হাই কার্বনে ইলাস্টিক লিমিট আরও বাড়লো আর প্লাস্টিক লিমিট কমলো, প্লাস্টিক লিমিট কমলো। এখান দিয়ে কি কি প্রশ্ন হয় বলো তো? এই হাই কার্বন, লো কার্বন, মিডিয়াম কার্বন। ঠিক আছে, এই
গুলোর মধ্যে কার ডাক্টিলিটি বেশি, এই এক ধরনের প্রশ্ন হয়। দ্বিতীয় প্রশ্ন হয় এদের কার ইলাস্টিক লিমিট বেশি, কার প্লাস্টিক লিমিট বেশি, এই ঘুরিয়ে ফিরিয়ে একটা প্রশ্ন হয়। 3 নম্বর প্রশ্ন হয় দেখো হাই কার্বনের দেখো স্ট্রেস নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি, এটা সিগমা হাই কার্বন লিখলাম, ঠিক আছে। এটা লিখলাম সিগমা মিডিয়াম কার্বন, এটা লিখলাম সিগমা লো কার্বন। তাহলে স্ট্রেস নেওয়ার ক্ষমতা বেশি মানে স্ট্রেংথ বেশি, তাহলে হাই কার্বনের তোমার স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা সবচাইতে বেশি, কিন্তু এ কিন্তু সবচেয়ে কম ডাকটাইল, ঠিক আছে। এখানে হচ্ছে এই পয়েন্টটা, এটা 1 নম্বর পয়েন্টটা হাই কার্বনের ডাকটিলিটি দিয়ে রিপ্রেজেন্ট করছে, এই 2 নম্বর পয়েন্টটা হচ্ছে মিডিয়াম কার্বনের ডাকটিলিটিকে রিপ্রেজেন্ট করছে, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে লো কার্বনের ডাকটিলিটিতে রিপ্রেজেন্ট করছে। তাহলে কত রকম কোশ্চেন হচ্ছে দেখো, তাহলে হাই কার্বনের স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা বেশি কিন্তু ডাকটিলিটি কম, লো কার্বনের স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা কম কিন্তু ডাকটিলিটি বেশি। এই ডাকটিলিটি আর স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা নিয়ে এক ধরনের প্রশ্ন। দ্বিতীয় ধরনের প্রশ্ন হয় এই মেটেরিয়ালগুলোর নিজেদের মধ্যে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেবে, কার প্লাস্টিক লিমিট বেশি, কার ইলাস্টিক লিমিট কম, কার এটা বেশি, কার সেটা কম, এইভাবে প্রশ্ন হয়, ঠিক আছে। এই 2-3 ভাবে প্রশ্ন হয়। আর এই প্রশ্নটা দেখো কি করেছে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে, এই প্রশ্নটা করেছে ইন এ ডাকটাইল মেটেরিয়াল ইলাস্টিক ডিফরমেশন ইজ মোর প্রিডমিনেন্ট দেন প্লাস্টিক। তাহলে বলেছে ডাকটাইল মেটেরিয়ালে ইলাস্টিক ডিফরমেশনটা বড় বলেছে, মোর প্রিডমিনেন্ট দেন প্লাস্টিক। তাই কি হচ্ছে দেখো তো স্যার, প্লাস্টিকটা প্রিডমিনেন্ট, তাহলে ডাকটাইল হচ্ছে তোমার লো কার্বনটা, তো লো কার্বনে তো ইলাস্টিক ছোট, এর তো এলসি, লো কার্বনে তো ইলাস্টিক ছোট, প্লাস্টিকটাই বড়। তাহলে এটা কিন্তু রং হচ্ছে, ঠিক আছে, এটা রং হচ্ছে, হ্যাঁ এটা রং হচ্ছে। দ্বিতীয় পয়েন্টটা দেখি কি বলেছে, বলছে ব্রিটেলনেস ইজ নট অ্যান অ্যাবসোলিউট প্রপার্টি অফ এ মেটাল। এটা ঠিক, কিন্তু ব্রিটেলনেস ইজ নট এ অ্যাবসোলিউট প্রপার্টি। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, একটা মেটালকে, এগুলো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেনই না, একটা মেটালকে তুমি যতক্ষণ গরম করবে মেটালটা নরম হয়, ঠিক আছে, মেটালটা নরম হয় তার ডাকটিলিটি বেড়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু জানতে না, এটা নতুন প্রশ্ন, আমার কাছেও এটা নতুন প্রশ্ন। আমি বলেছি না আরসিসি ডিজাইন ইঞ্জিনিয়ারিং সার্ভিস করাতে গিয়ে অনেক প্রশ্ন ফেস করেছি যেগুলো নতুন, আগে কোথাও নেই প্রশ্নগুলো, না আছে গেটে, না আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোনো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এই ইঞ্জিনিয়ারিং সার্ভিসে এসেছে ইউনিক প্রশ্ন। এই প্রশ্নটা ইউনিক প্রশ্ন, যেমন এই ব্রিটেলনেস ইজ নট এ অ্যাবসোলিউট প্রপার্টি অফ মেটাল, এই প্রশ্ন আমি আমার জীবনে কোথাও পাইনি। এটা যেমন কমন প্রশ্ন, এটা তো বহুবার বহু জায়গাতে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন, বইও আছে, এই প্রশ্নটা কোনো বইও নেই, ব্রিটেলনেস ইজ নট দ্য অ্যাবসোলিউট প্রপার্টি অফ দ্য মেটাল, ঠিক আছে। চলো এর পরেরটা বলেছে রেট অফ লোডিং ইজ নো ইনফ্লুয়েন্স ইজ চেঞ্জিং বিহেভিয়ার অফ মেটাল ফ্রম ডাক্টিলিটি টু ব্রিটেলনেস। দেখো এটাও একটা নতুন কনসেপ্ট তোমাদের বলি, যে এই ডাক্টিলিটি একটা তোমার রেট অফ লোডিং হ্যাজ নো ইনফ্লুয়েন্স, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, রেট অফ লোডিং হ্যাজ নো কি বলেছে, কি কারেক্ট কোনটা, কারেক্ট কোনটা, এটা কারেক্ট, ঠিক আছে। রেট অফ লোডিং ইজ নো ইনফ্লুয়েন্স, এটা তো ভুল আছে, এটা তো ভুল, এটা রেট অফ লোডিং হ্যাজ নো ইনফ্লুয়েন্স ইন চেঞ্জিং দ্য বিহেভিয়ার অফ দ্য, কি বলতো, যদি একটা মেটাল রয়েছে, ঠিক আছে, তার যদি চারিদিক দিয়ে তাকে তুমি প্রেসার দাও, তার এই ডাকটাইল প্রপার্টি থেকে, ঠিক আছে, সেই মেটাল ব্রিটেলনেস প্রপার্টির দিকে মুভ করে, ডাকটাইল থেকে সেটা ব্রিটিল হয়ে যায়, ঠিক আছে, যদি চারিদিক দিয়ে ফোর্স দেওয়া হয়। এখানে বলেছে নো ইনফ্লুয়েন্স, এখানে বলেছে নো, রেট অফ লোডিং হ্যাজ নো ইনফ্লুয়েন্স, রেট অফ লোডিংয়ের ইনফ্লুয়েন্স রয়েছে, ঠিক আছে, নো ইনফ্লুয়েন্স বলেছে বলে এটাকে কেটে দিলাম। এরপরের পয়েন্টটা কি বলেছে, যে আন্ডার দ্য হাইড্রোস্ট্যাটিক কম্প্রেশন ব্রিটিল মেটেরিয়াল চেঞ্জ ইনটু ডাকটাইল ওয়ান, ঠিক আছে। তাহলে এই ব্রিটিলটা না, ডাকটাইলটা ব্রিটিল হয় না, ব্রিটিলটা ডাকটাইল হয়, এই ব্রিটিলটা ডাকটাইলে চেঞ্জ হয়, ঠিক আছে। তাহলে এই উত্তরটা রাইট রয়েছে। যদি প্রচণ্ড প্রেশার দেওয়া হয়, ব্রিটেলনেস যে প্রপার্টি রয়েছে, ঠিক আছে, ব্রিটেলনেস প্রপার্টি ধীরে ধীরে ডাকটাইলে পরিণত হয়ে যায়। তাহলে 2 আর 4 ডি অ্যান্সার। সোম দেখো তো অ্যান্সার কি আছে এটার, এটার অ্যান্সার দেখো, সোম নেই, ডি আছে তো, চলো। আচ্ছা ক্রিপ কি, যে এটা আর বলার দরকার নেই, ঠিক আছে, এখানে 2002 সাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসে এসেছে, হ্যাঁ, দেখবে ক্রিপ অফ এ মেটেরিয়াল ইজ দ্য প্রপার্টি
ইন্ডিকেটেড বাই এ, অ্যান্সার হচ্ছে তোমার এ টাইম ডিপেন্ডেন্ট স্ট্রেন অফ দ্য মেটেরিয়াল। ব্যাস এই পাস, এই কোশ্চেন, এই প্রশ্নের মধ্যে কিছু নেই। তারপর ক্রিপ হয়ে গেল, এই জায়গাগুলো হয়ে গেছে সব, ঠিক আছে। এবার চলো ইঞ্জিনিয়ারিং সার্ভিস 1900। আচ্ছা এই জায়গাগুলো থেকে কিন্তু এই যে 4টে 5টা এই একটা রিলেশনশিপ দেখো, এই রিলেশনশিপটা বলো কি হবে? দ্য রিলেশনশিপ বিটুইন ইয়ংস মডুলাস ই, মডুলাস অফ রিজিডিটি সি অ্যান্ড বাল্ক মডুলাস কে, কি হবে? লেডিস কোনটা হবে? ঠিক আছে, 9 কেসি ডিভাইডেড বাই 3k প্লাস সি। আমি 9 কেজি বলি, ঠিক আছে, আমার 9 কেজি ডিভাইডেড বাই 3k প্লাস জি। এবার তোমাদের বললাম কোথাও সি লেখা থাকে, কোথাও এন লেখা থাকে, কোথাও জি লেখা থাকে, একই কথা, ঠিক আছে। এর ওপর নিউমেরিক্যাল বহু প্রশ্ন রয়েছে। নিউমেরিক্যালেই তো এই নিউমেরিক্যাল প্রশ্নগুলো দেখো ব্যাচে করানোর কোনো মানে হয় না, কিন্তু জাস্ট সময় নষ্ট, ঠিক আছে। দেখো কি বলেছে, পয়সনস রেশিও অফ দ্য মেটেরিয়াল ইজ 0.3, দেন দ্য রেশিও অফ ইয়ংস মডুলাস অ্যান্ড বাল্ক মডুলাস ইজ। পারবে প্রশ্ন করতে? হ্যাঁ কিছু নেই তো এর মধ্যে, না একটা করে দিই। ই ইকুয়ালস টু 3k 1 মাইনাস 2 মিউ, ঠিক আছে। তাহলে আমাকে ই আর কে রেশিও বলেছে, ই আর কে রেশিও 3 1 মাইনাস 2 মিউ। মিউ এর ভ্যালু কত বলে দিয়েছে? মিউ এর ভ্যালু বলেছে 0.3। তাহলে 1 থেকে 3 গ্যাপ 0.3 গেলে কত থাকে? 0.7 না 2, মানে না 0.7 না 0.3 দুগুণ 6 রয়েছে, 6 মানে 4, 1.2 আছে অ্যান্সার, 1.2 হবে অ্যান্সার, ঠিক আছে। এই জাতীয় অনেকগুলো প্রশ্ন আছে, ঠিক আছে। আমি পর নাম্বারিংগুলো তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। নাম্বারিংগুলো বলে দিচ্ছি আমি, নাম্বারিংগুলো পর এক জাতীয় অঙ্ক, এই রিলেশনশিপগুলো যে লিখলাম ওই রিলেশনশিপ ভাঙিয়ে অঙ্কগুলো করবে, ঠিক আছে। এরা কোনটা এর পরের দিন এগুলো করে আনবে। একটা আইএস 1995, আইএস 1995 রয়েছে একটা প্রশ্ন, ঠিক আছে। আইএস 1995 পড়ে দিচ্ছি কোশ্চেনগুলো, ঠিক আছে। বলেছে ইন টার্মস অফ বাল্ক মডুলাস কে অ্যান্ড মডুলাস অফ রিজিডিটি জি, পয়সনস রেশিও, কি হয় পয়সনস রেশিও বললাম না, 3k মাইনাস 2g ডিভাইডেড বাই 6k প্লাস 2g, ঠিক আছে। হ্যাঁ 6k প্লাস 2g, ওই রিলেশনশিপটা দিয়েছে, ঠিক আছে। এবার চলে আসো হচ্ছে কত নম্বর কোশ্চেনটা? এটা 6 নম্বর বলে দাও তো। এই তো ইন্ডিয়ান সার্ভিস 1995 খুঁজে নিও না সুরাজ, হ্যাঁ ঠিক আছে। এবার এটা তো বলে দিলাম। এবার আছে ইন্ডিয়ান সার্ভিস 2014-তে একটা কোশ্চেন আছে, এগুলো কোনো মানে হয় না রে। হ্যাঁ এই যে এই প্রশ্ন এগুলো কি করাবো বলো তো, কি করাবো? ইফ দ্য পয়সনস রেশিও অফ দ্য মেটেরিয়াল ইজ 0.5 দেন দ্য ইলাস্টিক মডুলাস অফ দ্য মেটেরিয়াল, কি হবে এটা? করাতে হবে? আচ্ছা লাগবে না, হ্যাঁ লাগবে না। E equals to 2g, আজকে অনেক আসেনি ক্লাসে, 1 প্লাস মিউ, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? E equals to এটা 2g 1 প্লাস মিউ, মিউ এর মান কত বলে দিয়েছে? 0.5, তাহলে 0.5, তাহলে 1 আর 0.5 হচ্ছে। আচ্ছা আর কি কিসের মান বলে দিয়েছে, কি চেয়েছে দেখিয়ে কোশ্চেনটা, ভালো করে পড়লাম না। ইফ দ্য পয়সনস রেশিও of the material is 0.5 then the elastic modulus of the material is elastic modulus, তাহলে 0.5 মানে 1.5 মানে 3 টাইমস হবে অ্যান্সার, ঠিক আছে। 3 টাইমস দ্য shear modulus, ঠিক আছে। এটা গেল। এবার হচ্ছে, এবার চলো অনেক পর কোশ্চেন আমি আর পড়ছি না, ঠিক আছে। এবার 2015 সালে একটা কোশ্চেন রয়েছে, বলেছে দেখিয়ে দিই প্রশ্ন, কাছাকাছি আছে 2015 সাল। এই প্রশ্নটা দেখো কি বলেছে, পারবে তো প্রশ্ন করতে সুরাজ? দেখো lead has a material which has construction has E বলেছে তো, K বলেছে তো, what is the Poisson's ratio? পারবে তো? হ্যাঁ স্যার 3k মাইনাস। হ্যাঁ চলো বলতে হবে না কিছু, পারলেই হলো। হ্যাঁ এবার 2018 সালে একটা প্রশ্ন এসেছে, রিলেশনশিপগুলো ভুলো না কিন্তু, কোনোভাবেই রিলেশনশিপগুলো ভুলবে না।
আচ্ছা এই প্রশ্ন না ভুল প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা এটা দেখো তো অ্যান্সার কি আছে, সোহম 135 নম্বর প্রশ্নটা, দ্য স্ট্রেস স্ট্রেন রিলেশন, হ্যাঁ আইডিয়ালি প্লাস্টিক মেটেরিয়াল, এও হবে না, বিও হবে না, সিও হবে না, ডিও হবে না, কোনোটাই হবে না, ভুল প্রশ্ন সেট করেছে এটা। দেখো তো এটার অ্যান্সার কি আছে, যাই দিক ভুল আছে এটা, সি বলছে, সি দেখি তাই হয় না, এই কোনো না ভুল আছে, হবে না এটা, এই কোশ্চেনটা কেটে দাও, ঠিক আছে এই প্রশ্নটা ভুল আছে। সি হয় নাকি, এটা এটা তো হয় নাকি ধর, হ্যাঁ দেখো এই প্রশ্নটা খুঁজছিলাম, এই প্রশ্নটা খুঁজছিলাম, ফর এ মেটেরিয়াল দ্য মডুলাস অফ রিজিডিটি ইজ 100 GPa অ্যান্ড দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি 250 DPa, দ্য ভ্যালু অফ পয়সনস রেশিও ইজ, পারবে? না ঠিক আছে, এইবার একটা ভালো প্রশ্ন পেলাম, এইটা দিয়ে কিছুক্ষণ বকবক করা যাক, ঠিক আছে এটা দিয়ে বকবক করব। এবার আর কি আছে, আছে তো অনেক প্রশ্ন, আজকে আর পড়াবো না, ঠিক আছে আজকে এটাই দিয়ে শেষ করব, ঠিক আছে। আচ্ছা দেখো এন্ডুরেন্স লিমিট কাকে বলে বলো তো, এন্ডুরেন্স লিমিট কাকে বলে? এই প্রশ্ন হয়েছিল ইঞ্জিনিয়ারিং সার্ভিস 1995 এসেছিল, 96 এসেছিল, তারপরে 1995 96 তো বের করি তারপর দেখা যাবে। এন্ডুরেন্স লিমিট কাকে বলে? ওটা কি ফ্যাটিক ফেলিওরের সাথে রিলেটেড? আর সুন্দর একটা গল্প বলে দেবো, ঠিক আছে কোনোদিন ভুলবে না, দারুণ একটা গল্প বলে দেবো, দেখি কোশ্চেনটাকে বের করি। 1995 সাল, কোথায় গেল গো? 1995 নেই এই বই, 96 দেখি। স্যার 1995 এর 12 নম্বর, 12 কি গো আমার চোখ থেকে মিস হয়ে যাচ্ছে কেন কোশ্চেনগুলো, ভালো না তো এগুলো, এই তো এই যে এন্ডুরেন্স লিমিট, ঠিক আছে ঠিক আছে, ভালো করে শোনো একটা গল্প, ঠিক আছে। আচ্ছা তোমাকে যদি একটা জিনিস বোঝো, তোমার এই হাত আছে, তোমাকে যদি তোমার হাতে ধরো তোমার বন্ধু এভাবে মারলো, ঠিক আছে, অনেক সময় আমরা হাতে খেলে না, এই হাতের মধ্যে এরকম চড় মারে, প্রত্যেকে খেলেছি, ঠিক আছে ছোটবেলায়, এবার হাতে মারলো হালকা করে চড় মারলো, আমার মেয়ে ধরো হাতের মধ্যে চড় মারলো, ঠিক আছে, একটা মারলো, দুটো মারলো, তিনটে মারলো, চারটা মারলো, তোমার ব্যথা লাগবে না, কিন্তু 100টা মারলেও কিন্তু ব্যথা লাগবে না, কিন্তু আমি যদি তোমার হাতে 100টা করে চড় মারি তোমার হাত দেবে ফুলে যাবে, হ্যাঁ কি না? বুঝতে পারলে? তাহলে আমার মেয়ে যেরকম ভাবে মারছে আর আমি মারছি, দুটোর মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো বলো তো? ও যেই ইন্টেন্সিটিতে মারছে সেই ইন্টেন্সিটিটা কিন্তু অনেক হালকা ইন্টেন্সিটি, আমি যেটা মারছি আমি গায়ের জোরে মারছি, ঠিক আছে, হয় তোমার হাতে একটা ব্যথা, তোমার নীল হয়ে গেল হাত, ঠিক আছে। তার মানে এই এন্ডুরেন্স লিমিট হচ্ছে, এন্ডুরেন্স লিমিট একটা স্ট্রেসের লিমিট, ঠিক আছে, সেই স্ট্রেসের লিমিটের ওপরে কোনো একটা মেটেরিয়ালকে রিপিটেড, ঠিক আছে, যদি তোমার ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে সেই মেটেরিয়ালটা ফ্যাটিগে ফেইলিয়ার হয়ে যায়, ঠিক আছে। এবং সেই এন্ডুরেন্স লিমিটের নিচে, এন্ডুরেন্স লিমিট একটা স্ট্রেস লিমিট, তো সেই স্ট্রেস লিমিটের নিচে যদি মেটেরিয়ালের মধ্যে ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে তার মধ্যে কোনো ফ্যাটিগ ফেইলিয়ার দেখা যায় না। বোঝা গেল এন্ডুরেন্স লিমিট কাকে বলে আর ফ্যাটিগ কাকে বলে? ক্লিয়ার হয়েছে কিনা বলো অনুশ্রী? স্যার ওটা হচ্ছে মানে ওই ইন্টেন্সিটিটার লিমিটটা বোঝাচ্ছে, তাই তো? এন্ডুরেন্স লিমিট হচ্ছে একটা স্ট্রেসের লিমিট, ঠিক আছে, যেই স্ট্রেসের লিমিটের বিয়ন্ড যদি হয় তাহলে ফ্যাটিগ ফেইলিয়ার হয়ে যায় ফর রিপিটেড স্ট্রেস অ্যাপ্লাই, এবং এন্ডুরেন্স লিমিটের নিচে যদি রিপিটেড স্ট্রেস অ্যাপ্লাই হয় তাহলেও ফ্যাটিগ ফেইলিয়ার হয় না। ফ্যাটিগ ফেইলিয়ার কি? ফ্যাটিগ ফেইলিয়ার তুমি দেখবে, এটা না প্লাস্টিকের স্কেল, এটা করলে ভেঙে যাবে, ঠিক আছে, স্টিলের স্কেল বা রবারের যদি স্কেল হয় এরকম দেখবে, এরকম বেঁকাবে, একবার বেঁকালে ভাঙবে না, বারবার এরকম বেঁকায় থাকবে, একটা রিপিটেড, ঠিক আছে, ফোর্স দিলে সেটা মাঝখান দিয়ে কিন্তু ফেটে যাবে, কিন্তু এটা যদি সেটা হচ্ছে ফ্যাটিগ ফেইলিয়ার বলা হয়, ঠিক আছে। কিন্তু এই এন্ডুরেন্স লিমিটের নিচে যদি সেই স্ট্রেসটা দেওয়া হয়, রিপিটেড টাইমই দেওয়া হলো, তার মধ্যে ফ্যাটিগ ফেইলিয়ার দেখা যাবে না। এবার বোঝা গেল? হ্যাঁ।
এবার দেখি কোশ্চেনগুলো কি আছে। এই গল্পগুলো শোনো না, গল্পগুলো করে করে মনে রাখো। আমি নিজে আমারও মনে থাকে না, কিন্তু সত্যি কথা তোমাদের বলি, ঠিক আছে। এবার যারা যে পরীক্ষা দিয়েছে না কোনো পরীক্ষা, তাকে তো পরীক্ষা হলে মাথায় করে নিয়ে যেতে হয়েছে। এইসব পরীক্ষা তো আর চিটিং করে নিয়ে যাওয়া যায় না, ঠিক আছে। কোনো না কোনোভাবে গল্প দিয়ে সে মনে রেখেইছে, ঠিক আছে। এবার আমার তো অনেক পরীক্ষা দিয়েছি জীবনে, ফলে এই জায়গাগুলোকে মনে রাখতে হয়েছে। কি করব, কিছুভাবে তো একটা উদাহরণ বের করতে হবে নিজের মন থেকে, নাহলে মনে থাকবে এটা কি করে, ঠিক আছে। এবার এটা দেখো, পেনটা কোথায় গেল, দাঁড়াও। এই পেনটা খুবই হাত থেকে এদিক ওদিক রাখলাম, নিচে বই একটা নিব আছে, নিবেরই অনেক দাম, একটা অলরেডি ভেঙে গেছে। বলেছে কি বলেছে, টু বার ওয়ান মেটেরিয়াল এ অ্যান্ড আদার মেটেরিয়াল বি have same length and tightly screwed between two unyielded wall. Coefficient of thermal expansion of A is more than B. What is the এটা আলাদা কোশ্চেন গো। ইয়েস, এটা আলাদা কোশ্চেন, এটা যে আমি পড়ছি সেটা না, এটা 12 নম্বরটা না। হ্যাঁ, এটা আলাদা কোশ্চেন। এটা দেখো এই কোশ্চেনটা কি বলেছে, দ্য স্ট্রেস লেভেলের কথা বলেছে, ঠিক আছে। বিলো হুইচ এ মেটেরিয়াল হ্যাজ হাই প্রবাবিলিটি অফ নট ফলিং আন্ডার রিভার্সেবল স্ট্রেস ইজ নোন অ্যাজ। সেই স্ট্রেস লেভেলটাকে কি বলা হয়, এন্ডিওরেন্স লিমিট, ঠিক আছে। থাক, আজকে এখানেই থাক, বুঝছো। পরে আসো, এর পরের দিন আমি তোমাদের দেখো স্ট্রেংথ অফ মেটেরিয়ালস কি পড়াবো। এর পরের দিন আমি এই স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের যে প্রপার্টি, এর সবকটা কোশ্চেন আমি করিয়ে দেবো, ঠিক আছে। এর সবকটা কোশ্চেন আমি এর পরের উইকে, দুদিন তো, একদিন আরসিসিটা পুরোটা বলবো, ঠিক আছে, পুরোটা বলবো। আরেকদিন এই চ্যাপ্টারটা করাবো। তারপরের দিন করাবো হচ্ছে তোমার শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট শুরু করে দেবো। তারপর আর দুটো এই উইক, তার পরের উইক ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ মেটেরিয়ালস প্রয়োজন হবে। তারপরে স্ট্রাকচার একটু বাকি আছে, স্ট্রাকচারটা শেষ করে দিয়ে সয়েল মেকানিক্স শুরু করবো কিন্তু, ঠিক আছে। বৃহস্পতিবার কি পড়াবে? না না না, পড়িয়ে দিলাম তো এই উইকে, ঠিক আছে। বৃহস্পতিবার তো, রোববার, প্রত্যেক উইকের শনি রোববার দুদিন বের করতে পারছি না সময়, ঠিক আছে, কোনো না কোনো কাজ থেকে যাচ্ছে, ঠিক আছে। ওকে।